ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আসলে কি এবং এটি সাধারণ ক্যান্সার থেকে কতটুকু আলাদা? ক্রনিক মানে একটু সময় নিয়ে এটা শরীরে এই ক্যান্সারটা আস্তে আস্তে ডেভেলপ করে এবং এটা সাধারণ ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি যে অ্যাকিউট লিউকেমিয়া যেরকম খুব ভয়াবহভাবে খুব অল্প সময়ে প্রেজেন্ট করে। বাংলাদেশে এই রোগটা কতটা দেখা যায়? আমাদের দেশে এই রোগটা একদমই আনকমন সেরকম কিছু না। প্রতি বছরই আমরা 10 থেকে 12 জন নতুন পেশেন্ট পাই। সিএমএল এর লক্ষণগুলো কি কি? টায়ার্ডনেস আস্তে আস্তে টায়ার্ড ফিল করছে একজন রোগী, অল্পতে হাঁপিয়ে যাচ্ছে, জ্বর ফিল হচ্ছে, অনেক দিন ধরে খাওয়ার অরুচি দেখা দিচ্ছে। একটা পর্যায়ে গিয়ে উনি ফিল করতে পারে যে পেটের বাম পাশে একটা চাকার মতো ফিল হচ্ছে, অল্প খেলেই পেট ভরে যাচ্ছে। রোগ নির্ণয়ে দেরি হলে কি ঝুঁকি থাকতে পারে? ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে 3টা ধাপ আছে। আমরা অনেক সময় রোগীরা আমাদেরকে জিজ্ঞেস করে যে কোন স্টেজে আছে। অ্যাকিউট লিউকেমিয়ার আসলে স্টেজ বলা যায় না, কিন্তু ক্রনিক লিউকেমিয়া যেটা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার 3টা স্টেজ আছে। প্রথম স্টেজে যখন থাকে রোগী তখন হচ্ছে কি খুব তাড়াতাড়ি যখন আমরা নির্দিষ্ট ওষুধটা দিতে শুরু করে রোগী খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু যদি রোগ নির্ণয়ে দেরি হয় তাহলে দেখা যায় যে অনেক সময় তারা সেকেন্ড ধাপে অথবা খুব খারাপ সেটা হচ্ছে যে তৃতীয় ধাপ বা ব্লাস্টিক ফেজেও চলে আসে। ব্লাস্টিক ফেজে আসা মানেই হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া হয়ে যাওয়া। এই চিকিৎসা কি আজীবন চালিয়ে যেতে হয়? হ্যাঁ, এটা আসলে আজীবন, এখন পর্যন্ত তাই আজীবনই চালিয়ে যেতে হয়। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রানাটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। প্রতি পর্বের মতো আজও একটি বিশেষ বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর হুমায়রা নাজনীন, রক্তরোগ বিশেষজ্ঞ। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। স্বাগত আমাদের স্টুডিওতে। হ্যাঁ, ধন্যবাদ আমাকে আসলে আমন্ত্রণ জানানোর জন্য এবং একটি গুরুত্বপূর্ণ রক্তরোগ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাম। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আসলে কি এবং এটি সাধারণ ক্যান্সার থেকে কতটুকু আলাদা? আচ্ছা, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া হচ্ছে ক্রনিক একটু সময় নিয়ে এটা শরীরে এই ক্যান্সারটা আস্তে আস্তে ডেভেলপ করে এবং এটা সাধারণ ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি যে অ্যাকিউট লিউকেমিয়া যেরকম খুব ভয়াবহভাবে খুব অল্প সময়ে প্রেজেন্ট করে। রোগীদের যেটা হয় লক্ষণগুলো 3 সপ্তাহ 1 মাস এরকম সময়ের মধ্যে হঠাৎ করে খুব ফ্যাকাশে হয়ে যায়, খুব দুর্বলতা ফিল হয়, দেখা যায় যে জ্বর থাকছে, জ্বর ভালো হচ্ছে না, বিভিন্ন জায়গা দিয়ে ব্লিডিং স্পট বা রক্তক্ষরণ হয়, নাক দিয়ে দাঁত দিয়ে বা মুখ ভর্তি করে রক্ত আসতেছে, এরকম কিছু ভয়াবহ সিমটম খুব অল্প সময়ের মধ্যে দেখা দেয় অ্যাকিউট লিউকেমিয়াতে। ক্রনিক লিউকেমিয়াতে যেটা হয় যে রোগী আস্তে আস্তে এই সিমটমগুলো আস্তে আস্তে ডেভেলপ করে, একটা সময় নিয়ে ডেভেলপ করে বলে শুরুতেই অনেকে ডাক্তারের কাছে আসেন না। এই দুইটার মধ্যে পার্থক্য এটাই, অ্যাকিউট এবং ক্রনিক হচ্ছে সময়ের সাথে সাথে ডিফারেন্সটা। বাংলাদেশে এই রোগটা কতটা দেখা যায়? আমাদের দেশে এই রোগটা একদমই আনকমন সেরকম কিছু না। যেটা আছে আমাদের দেশে আসলে খুব ন্যাশন ওয়াইড কোনো ডাটা রেজিস্ট্রি নেই, কিন্তু আমরা যারা ক্যান্সার নিয়ে ডিল করি বা যারা রক্তরোগ বিশেষজ্ঞ আছি দেশের বিভিন্ন হাসপাতালে, আমাদের যেটা আছে যে প্রতি বছরই, আমি যদি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আছি এখানে যদি বলি, প্রতি বছরই আমরা 10 থেকে 12 জন নতুন পেশেন্ট পাই। আর পুরনো যারা আছেন ওনারা তো আছেনই, ওনারা তো রেগুলারই আমাদেরকে অ্যাটেন্ড করেন, আমাদেরকে কনসালটেশনের জন্য আসেন। কিন্তু প্রতি বছর 10 থেকে 15 জন পেশেন্ট আমরা শুধু আমাদের হসপিটালেই পাই। আর আমাদের যেহেতু কোনো ন্যাশন ওয়াইড ডাটা নাই, যেটা আছে একটা ইউএস ডাটা আছে বা ওয়েস্টার্ন ডাটা আছে, সেখানে যেটা বলা হয়েছে যে প্রতি লাখে 2 থেকে 3 জন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া নিয়ে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া ডেভেলপ করতে পারে প্রতি বছর নতুন নতুন পেশেন্ট। এবং দেখা যায় যেটা পুরুষদের একটু বেশি, মহিলাদের চেয়ে কম। এটা আসলে পরিসংখ্যান, এটা কিন্তু হতে পারে যে কোনো সেক্সেই হতে পারে, মহিলা পুরুষের আলাদা কোনো কিছু নাই। এটা একটা জেনেটিক মিউটেশনের মাধ্যমে হয়তো, তো জেনেটিক মিউটেশন তো যে কারণেই হতে পারে। ম্যাম জানতে চাইবো সিএমএল এর লক্ষণগুলো কি কি? আচ্ছা, সিএমএল এর লক্ষণ যেটা হয় যে টায়ার্ডনেস আনইউজুয়াল, হচ্ছে কি যে আস্তে আস্তে টায়ার্ড ফিল করছে একজন রোগী, অল্পতে হাঁপিয়ে যাচ্ছে, জ্বর ফিল হচ্ছে, অনেক দিন ধরে খাওয়ার অরুচি দেখা দিচ্ছে। একটা পর্যায়ে গিয়ে উনি ফিল করতে পারে যে পেটের বাম পাশে একটা চাকার মতো ফিল হচ্ছে, অল্প খেলেই পেট ভরে যাচ্ছে, ক্ষুধামান্দ, অল্পতে পেট ভরে যাওয়া, খাবারের অরুচি, একটু দুর্বলতা ফিল হওয়া। তখন একটা পর্যায়ে গিয়ে ওনারা যেটা মনে করেন যে পেটে একটা টিউমার বা চাকার মতো দেখা দিচ্ছে, এটা চিন্তা করে অনেক সময় দেখা যায় গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ ওনাদের কাছে যায়, বা কখনো লিভার বিশেষজ্ঞর কাছে যায়, কখনো দেখা যায় ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে অনকোলজিস্টদের কাছে যায়, হেমাটোলজিস্টের কাছে অনেক সময় দেখা যায় কি অনেক ঘুরিয়ে দেরি করেও পেশেন্ট আমাদের কাছে আসে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জানতে চাইব, রোগের লক্ষণ না থাকলেও কি এই রোগ হতে পারে?
হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। রোগের লক্ষণ না থাকলেও এটা হতে পারে। প্রায় প্রতি বছর দেখা যায় কি 1-2% পেশেন্টের কোনো লক্ষণ ছাড়া অনেক সময় দেখা যায় যে মানে অন্য এমনি ফিভারিশ ফিলিং বা হালকা জ্বর লাগছে, ব্লাড টেস্ট করতে গেল ভাইরাল ফিভার বা ডেঙ্গু চিন্তা করে। আমাদের দেশে যেহেতু ডেঙ্গু খুব কমন, ডেঙ্গু চিন্তা করে গেল। তো অনেক সময় আছে কর্পোরেট চেক আপে এরকম আমরা পেয়েছি যে কর্পোরেট চেক আপ হয় ইয়ারলি, তার মধ্যে দেখা গেল একজনের সিএমএল আমরা পেলাম। সুতরাং লক্ষণ ছাড়াও 1-2% পেশেন্টের সিএমএল থাকতে পারে। আসলে লক্ষণের ব্যাপারটা হচ্ছে কি একজন মানুষ কতটুকু মানে ফিল করে যে সে অসুস্থ, টায়ার্ডনেসের ফিলিংটা কিন্তু এক একজনের এক এক রকম হয়। কেউ আছে অনেক বেশি পরিশ্রম করতে পারে, অনেক বেশি টলারেট করতে পারে, আর কেউ কেউ আছে না অল্পতেই হাঁপিয়ে যায়। তো এটার উপরে নির্ভর করে কিন্তু পেশেন্ট কখন আপনার ডাক্তারের পরামর্শ চাইতে যাইবে, মানে যখন সে নিজের জন্য দরকার মনে করবে তখনই তো যায়। তো এই জন্য দেখা যায় যে আমরা অনেক সময় ইনসিডেন্টালিও জাস্ট ব্লাড টেস্টেও সিএমএল আমরা পেতে পারি। কোন বয়সের মানুষ বেশি ঝুঁকিতে থাকেন? ইউজুয়ালি আমাদের দেশে দেখা গিয়েছে যে ওয়ার্কিং গ্রুপ অফ পিপল, যেটা মানে ইয়াং এজ গ্রুপ 30-50 এই এজ গ্রুপে আমরা আমাদের দেশে বেশি পেয়েছি, কিন্তু বিদেশের ডাটাগুলো বলে যে আরেকটু এল্ডারলি অবস্থায় হয় 50-60 এই গ্রুপ ওনারা পেয়েছেন। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা কম বয়সেই পাচ্ছি, 30-50 গ্রুপে বেশি পাচ্ছি। ইভেন 8 বছর, 12 বছর, 18-20 বছরেও কিন্তু এখন সিএমএল পাওয়া যাচ্ছে। সুতরাং কোনো এজেই আসলে যে মানে হবে না এরকম আসলে বলা মুশকিল। দীর্ঘদিনের ক্লান্তি বা ওজন কমে যাওয়া কি সতর্কতা সংকেত? হ্যাঁ, এটা একটা সতর্কতার সংকেত। এটা হতে পারে দীর্ঘদিনের ক্লান্তি, ওজন কমে যাচ্ছে বা পেটে একটা চাকা অনুভব হচ্ছে, খেতে পারছে না, এগুলো অবশ্যই একটা সিএমএল এবং যে কোনো ক্যান্সারের একটা সতর্কতার সংকেত। সাধারণ রক্ত পরীক্ষায় কিভাবে সিএমএল ধরা পড়তে পারে? এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এটা সাধারণ রক্ত পরীক্ষা বলতে আমরা যেটা করি একদম ফার্স্ট লাইন টেস্ট হিসেবে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম, যেটাকে আমরা সংক্ষেপে সিবিসি পিবিএফ বলি, এটাতেই আমরা সিএমএল আছে কি নাই এটা ধারণা করতে পারি। এবং সিএমএল যেটা হয় এটাতে হয় কি, এখানে রক্তে যে 3টা প্রধান উপাদান আছে, লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অনুচক্রিকা, যেটাকে আমরা রেড সেল, হোয়াইট সেল এবং প্লেটলেট বলি। হোয়াইট সেল অনেক বেশি করে বাড়তে থাকে। হোয়াইট সেল ইউজুয়ালি অনেক বেশি বেড়ে যায়, মাঝে মাঝে প্লেটলেটও এটার সাথে বাড়ে। তো যখন আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম করব তখন আমরা এই পিকচারগুলো পাই। তো সেটা দেখে আমরা সিএমএল ধারণা করতে পারি। এবং এটা কনফার্ম করার জন্য একটা মলিকুলার টেস্ট আছে, একটা ফিউশন জিন স্টাডি করতে হয়, যেটাকে আমরা বিসিআর এবিএল বলি। ওটা করে আসলে কনফার্ম করা হয়। বিসিআর বা এবিএল বলতে আসলে আমরা কি বুঝি? আচ্ছা, বিসিআর এবং এবিএল হচ্ছে 2টা ক্রোমোজোম। আমাদের 6 নাম্বার মানুষের শরীরে তো আমরা সবাই জানি যে 23 জোড়া করে ক্রোমোজোম থাকে। তো 6 নাম্বার এবং 11 নাম্বার 2টা ক্রোমোজোম, যেটা একটা এবিএল অনকোজিন ক্যারি করে আর একটা হচ্ছে আপনার বিসিআর অনকোজিন ক্যারি করে। এই 2টার মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, হয়ে একটা ফিউশন জিন তৈরি হয় বিসিআর এবিএল। এটা যখন তৈরি হয়ে যায় কারো শরীরে, তখন সে কী করে, কোনো রকমের স্টিমুলেশন ছাড়াই অটোমেটিক আপনার হোয়াইট সেল তৈরি করতে থাকে। যখন রক্তের একটা উপাদান মানে নিয়ন্ত্রণহীনভাবে তৈরি হতে থাকে তখন সে কিন্তু বাকিদেরকে আর জায়গা দেয় না। সে কারণ দেখা যায় কি আপনার রেড সেল কম তৈরি হয়ে অ্যানিমিয়া হয়, প্লেটলেট কম তৈরি হয়ে ব্লিডিং ম্যানিফেস্টেশন দেখা দেয়। তো ফিউশন অনকোজিন এটা হচ্ছে ওই যে জেনেটিক রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তৈরি হওয়া একটা ফিউশন প্রোটিন, যেটা নিয়ন্ত্রণহীনভাবে হোয়াইট সেলটাকে বাড়াতে থাকে। রোগ নির্ণয়ে দেরি হলে কি ঝুঁকি থাকতে পারে? আচ্ছা হ্যাঁ, রোগ নির্ণয়ে যদি দেরি হয়, এখানে যেটা বলতে চাচ্ছি যে ক্রনিক মায়োয়েড লিউকেমিয়াতে 3টা ধাপ আছে। আমরা অনেক সময় রোগীরা আমাদেরকে জিজ্ঞেস করে যে কোন স্টেজে আছে। অ্যাকিউট লিউকেমিয়ার আসলে স্টেজ বলা যায় না, কিন্তু ক্রনিক লিউকেমিয়া যেটা ক্রনিক মায়োয়েড লিউকেমিয়ার 3টা স্টেজ আছে। প্রথম স্টেজে যখন থাকে রোগী, তখন হচ্ছে কি খুব তাড়াতাড়ি যখন আমরা মানে নির্দিষ্ট ওষুধটা দিতে শুরু করে রোগী খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে, একদম নর্মাল লাইফেই পেশেন্ট লিড করতে পারে, অফিস, স্কুল, কলেজ সবই করতে পারে। কিন্তু যদি রোগ নিয়ন্ত্রণ মানে রোগ নির্ণয়ে দেরি হয়, তাহলে দেখা যায় যে অনেক সময় তারা সেকেন্ড ধাপে অথবা খুব খারাপ যেটা সেটা হচ্ছে যে 3য় ধাপ বা ব্লাস্টিক ফেজেও চলে আসে। ব্লাস্টিক ফেজে আসা মানেই হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া হয়ে যাওয়া। তখন অ্যাকিউট লিউকেমিয়া যখন হয়, ক্রনিক লিউকেমিয়া থেকে যখন অ্যাকিউট লিউকেমিয়া হয়, এটা খুব খারাপ। এটা নর্মালি যখন রোগী অ্যাকিউট লিউকেমিয়া নিয়ে প্রেজেন্ট করে তার চেয়েও খারাপ। তখন এটাকে আমাদের কেমোথেরাপি এবং অন্যান্য ওষুধ দিয়ে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। মানে ক্রনিক লিউকেমিয়া হচ্ছে প্রাথমিক, তারপরে 3টা ধাপ, তো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়াতে ট্রান্সফর্ম হওয়া। যদি কেউ সিএমএল এ হচ্ছে প্রতিরোধ করার চেষ্টা করে বা হচ্ছে চিকিৎসা দেরি হয় বা শুরু করতে দেরি করে, তাহলে আপনার 3য় ধাপ বা অ্যাকিউট লিউকেমিয়াতে ট্রান্সফর্ম হয়ে যায়। তখন এটাকে কেমোথেরাপি দিয়ে এবং অন্যান্য টার্গেটেড থেরাপি দিয়ে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। তার মানে প্রথম অবস্থাতেই নিয়ন্ত্রণ করাটাই সুবিধাজনক এবং ওই সময় রোগী একদম নর্মালি সব কাজ করতে পারে, স্কুল কলেজ পড়াশোনা সবকিছু সে কন্টিনিউ করতে পারে চিকিৎসার পাশাপাশি।
বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে সিএমএল এর সব থেকে কার্যকর চিকিৎসা কি? আচ্ছা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ হচ্ছে ক্যান্সার চিকিৎসায় সিএমএলই হচ্ছে প্রথম একটা রোগ যেটার জন্য প্রথম টার্গেটেড থেরাপিটা তৈরি হয়েছিল, এবং সেটা আপনার ট্যাবলেট ফর্মে যেটা ছিল আমাদের যে ইমাটিনিব মিসাইলেট, এটা হচ্ছে একটা টার্গেটেড থেরাপি যেটা আপনার ওই যে BCR-ABL ফিউশন জিনের বিরুদ্ধে কাজ করে, একদম ডিরেক্ট কাজ করে। এটা ফার্স্ট লাইন ওষুধ হিসেবে ইমাটিনিব আছে। এটা বিভিন্ন আমাদের দেশেও অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইমাটিনিব তৈরি করছে। এইটা মুখে খাওয়ার ট্যাবলেট ডেইলি একটা করে খেতে হয়। ইমাটিনিব ছাড়াও এখনও আরও কিছু পরের নেক্সট জেনারেশন কিছু নতুন নতুন ওষুধও আমাদের দেশে এখন অ্যাভেলেবল আছে। সিএমএল এর জন্য সুবিধা যেটা বা যেটা রোগীদের জন্য ভালো খবর সেটা হচ্ছে কি জাস্ট ট্যাবলেট খেয়ে কিন্তু তারা রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, যে কারণে তার লাইফস্টাইল বা বলেন অকুপেশন কোনো কিছুই, পেশা বলেন পড়াশোনা বলেন কোনো কিছুই আসলে মানে ডিস্টার্বড হয় না। ডেইলি একটা করে ট্যাবলেট খেয়ে রোগটাকে নিয়ন্ত্রণে রেখে উনি সব কাজই করে যেতে পারে। এই চিকিৎসা কি আজীবন চালিয়ে যেতে হয়? হ্যাঁ, এটা আসলে আজীবন, এখন পর্যন্ত তাই আজীবনই চালিয়ে যেতে হয়। তবে বিশ্বের বিভিন্ন দেশে কিছু ট্রায়াল চলছে যেখানে হচ্ছে যে ওনারা একটা পর্যায়ে 3 বছর বা 4 বছর ওষুধ চালানোর পরে একটা পর্যায়ে বন্ধ করেন ওষুধটা, করার পরে 2 মাস পর পর আপনার এই BCR-ABL টেস্টটা করা লাগে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আসলে এটা খুব একটা সম্ভব হয় না, কারণ BCR-ABL এর যে টেস্টটা, ফিউশন জিনের যে টেস্টটা একটু কস্টলি। তা আমাদের রোগীরা আসলে বন্ধ রেখে 2 মাস পর পর টেস্ট করে যখনই আমাদের BCR-ABL এর জিনের মাত্রাটা বেড়ে যায় তখনই আবার ওষুধটাকে শুরু করা লাগে। এই জন্য আমাদের দেশে মোটা দাগে আমাদের রোগীদেরকে আমরা যেটা বলি সহজভাবে বোঝানোর জন্য যে এটাকে আসলে সারা জীবনই খেয়ে যেতে হবে। খেয়ে গেলে একটা মানুষ একদম নর্মাল আয়ু, গড় আয়ু যেরকম সেরকম আল্লাহ চাইলে সেরকমভাবেই মানে আয়ু লাভ করা সম্ভব, যদি না এর মধ্যে অন্য কোনো নতুন করে কোনো জেনেটিক চেঞ্জ না হয় আর কি। তাহলে ঔষধের প্রসঙ্গ যেহেতু আসলো, আমি জানতে চাইবো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু গুরুত্বপূর্ণ বা গুরুতর? ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ। সেটা হচ্ছে ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ইমাটিনিব যে ওষুধটা বলেছি এটাতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যদিও সেটা খুব অল্প মাত্রায় পেয়েছি আমরা। সেখানে হয় যেটা যে শরীরের পায়ে পানি আসতে পারে, শরীরটা একটু ফুলে যেতে পারে, শরীরে একটু পানি আসা, এটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া ইমাটিনিবের জন্য। খুব বিরল ক্ষেত্রে দেখা যায় যে রোগীদের রক্তের উপাদান সবগুলোই খুব কমে যায়, হিমোগ্লোবিন, WBC, প্লেটলেট, এটা কিছু কিছু ক্ষেত্রে কমতে পারে, একটা পর্যায়ে গিয়ে এটা আবার ঠিকও হয়ে যায়। আর ইমাটিনিব ছাড়াও আরও নতুন ওষুধ আছে, যেমন ডাজাটিনিব আছে, নিলোটিনিব আছে, পনাটিনিব আছে। ডাজাটিনিবের একটা কমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা হচ্ছে ডায়রিয়া হয়, কারো কারো খুব ডায়রিয়া, ভমিটিং হয়। তো ওইটার জন্য আবার যথোপযুক্ত ব্যবস্থা নিলে এগুলো কন্ট্রোল করা যায়, করে ওষুধ খাওয়ানো যায়। নারীরা গর্ভধারণ করতে চাইলে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। নারীরা যারা আগে থেকে সিএমএল এ ভুগছে তারা যদি গর্ভধারণ করতে চায় তাহলে এখন যেটা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা যেটা রোগীদেরকে মানে সবসময় অ্যাডভাইস করি বা প্রেসক্রাইব করি সেটা হচ্ছে যে ওনারা নিলোটিনিব নামে একটা ওষুধ আছে, এই টার্গেটেড থেরাপি সিএমএল এর, ওটা শুরু করা এবং শুরু করে খুব দ্রুত সময়ে সিএমএলকে কন্ট্রোল করা, করে দেন কনসিভ করার জন্য ট্রাই করা। যখন উনি ট্রাই করবে তখন থেকে কিন্তু উনি মানে ওষুধটা বন্ধ রাখবে, ওষুধটা জাস্ট 1.5 থেকে 2 মাস আগে বন্ধ করে উনি প্রেগনেন্সির জন্য প্ল্যান করবে, ট্রাই করবে। কনসিভ করে ফেললে প্রথম 2 ট্রাইমেস্টার বা প্রথম 6 মাস আমরা আসলে এই ওষুধগুলো দেই না, এটা দেওয়া সম্ভব না, কারণ বাচ্চার উপরে ক্ষতিকর কিছু প্রভাব আছে। 3rd ট্রাইমেস্টার যেটা আমরা বলি, সেই 3rd ট্রাইমেস্টারে আবার ওষুধ শুরু করা যায়। আর ছেলেদের ক্ষেত্রে এরকম কোনো বাধা নিষেধ নাই। আমাদের যদি পুরুষ পেশেন্ট হয় তাদের জন্য ওষুধের পাশাপাশি তারা যদি মানে প্রেগনেন্সি প্ল্যান করে সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই। সিএমএল কি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি নতুন কোনো জেনেটিক চেঞ্জ না হয়। তাহলে যদি শুধুমাত্র BCR-ABL এর ফিউশন ওই একটাই জেনেটিক চেঞ্জ থাকে তাহলে ওষুধ যদি ভালোভাবে কাজ করে তাহলে একদম পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সঠিক চিকিৎসায় গড় আয়ু কতটা বৃদ্ধি পেতে পারে? সঠিক চিকিৎসায় গড় আয়ু একজন সাধারণ মানুষের মতোই থাকে, এখানে আলাদা করে বৃদ্ধির সুযোগ নেই, যার জন্য যেটা আয়ু একদম সাধারণ মানুষের আয়ুটাই মানে অর্জন করা সম্ভব। ক্রনিক লিউকেমিয়ার চিকিৎসা তো ব্যয়বহুল, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিভাবে সহায়তা পেতে পারে সরকারের কাছ থেকে? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন এটা। ক্রনিক লিউকেমিয়ার চিকিৎসা এবং তার পাশাপাশি এই যে পরীক্ষা যেটা আমরা ফলো আপে বারবার যে BCR-ABL ফিউশন জিনটা করতে দেই, এগুলো আসলে ব্যয়বহুল। এক্ষেত্রে যেটা সরকারের কাছ থেকে যেটা পেতে পারে সেটা হচ্ছে যদি এই ওষুধগুলো আমাদের দেশে
একটা ভালো খবর হচ্ছে যে আমাদের দেশের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছেন ওনারা এখন অনেকেই এই ওষুধগুলো তৈরি করছেন, যে কারণে ওষুধের প্রাইস আগের চেয়ে অনেক কম এসেছে। আমাদের অনেক বেশি রোগী ওষুধগুলো এখন মানে নিতে পারছে। আগে আরও 7-8 বছর আগেও আমরা দেখেছি কি অর্ধেকের বেশি রোগী নিতে পারতো না। তারা জাস্ট কোনো একটা ভাবে রক্তের উপাদানগুলোকে কমিয়ে রাখার আরও কিছু বিকল্প ওষুধ আছে কম দামি, সেগুলো ব্যবহার করতো। কিন্তু এখন অধিক সংখ্যক রোগী এই টার্গেট থেরাপিটা নিতে পারছে, কারণ আমাদের দেশি কোম্পানিগুলো ওষুধগুলো তৈরি করছে। তো সরকারের কাছ থেকে যেটা হতে পারে, এই কাঁচামাল ওষুধের যে র ম্যাটেরিয়ালসগুলো ওগুলার আমদানির ক্ষেত্রে যদি ওনাদের কোনো কিছুতে একটু ছাড় দেওয়া হয়, সেটা ট্যাক্সে হতে পারে, বা র ম্যাটেরিয়ালস আমদানিতে আরও অন্য স্টেপ আছে, ওখানে যদি সরকার একটু ওনাদেরকে মানে কনসিডার করে, তাহলে হয়তো ওষুধের খরচটা কমে আসলে আমাদের পেশেন্টদের জন্য আরও ভালো হতো। আরও অধিক সংখ্যক রোগী অনেক লম্বা সময় ধরে ওষুধগুলোকে কন্টিনিউ করতে পারতো। বেসরকারি হাসপাতালে এই রোগের চিকিৎসা কতটা অ্যাভেলেবেল? একটা ভালো প্রশ্ন করেছেন। বেসরকারি হাসপাতালে এটার চিকিৎসা অ্যাভেলেবল। আমাদের দেশে এই মুহূর্তে প্রায় 180 জন হেমাটোলজিস্ট আছেন। তো এই হেমাটোলজিস্ট যারা আমরা সরকারি চাকরি করছি, কেউ বিএমইউতে আছে, কেউ ক্যান্সার হাসপাতালে আছে, কেউ ঢাকা মেডিকেল মিডফোর্ড এবং ঢাকার বাইরে চিটাগাং, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট বিভিন্ন জায়গায় তো আমাদের বিভাগগুলো এই বিষয়টা আছে। তো আমরাই আবার দেখা যায় যে বিকেলে প্রাইভেট প্র্যাকটিস করছে, কেউ সোললি গভর্নমেন্ট চাকরিই করছে না, বেসরকারি চাকরি করছে। যেমন এভার কেয়ার হসপিটাল আছে, ইউনাইটেড আছে, আজগর আলী হসপিটাল আছে, হ্যাঁ, ইবনে সিনা মেডিকেল কলেজ আছে, আরও অনেক হসপিটাল আছে, ঢাকার বাইরেও আছে, খাজা ইউনুস আলী আছে, তাই না, বা আরও অন্যান্য বিভাগের বড় বড় প্রাইভেট হসপিটালগুলো আছে। এগুলাতে এই চিকিৎসা হেমাটোলজিস্ট যারা আছেন তারা সবাই কিন্তু চেম্বারেও এই পেশেন্টগুলো আমরা দেখছি। এটার একটা সুবিধা হচ্ছে যেহেতু এটা ট্যাবলেট খেতে হচ্ছে এবং যে পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলোর জন্য ভর্তি থাকা লাগছে না। সিএমএল এর পেশেন্টের ইউজুয়ালি ভর্তি থাকা লাগে না, যে কারণে এটা বেসরকারি হাসপাতালেও একজন বিশেষজ্ঞ রক্তরোগ বিশেষজ্ঞ যদি থাকেন উনি এটা খুব সহজেই চিকিৎসাটা দিতে পারেন। শুধুমাত্র তৃতীয় ধাপে যখন রোগী চলে যায়, মানে ব্লাস্টিক ট্রান্সফরমেশনে যখন চলে যায়, তখনই তার শুধু ভর্তি হয়ে কেমোথেরাপি লাগে। এটার আগে তার আসলে মানে হসপিটালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, কোন কোন লক্ষণ দেখলে দ্রুত রোগী ডাক্তারের শরণাপন্ন হবেন? একজন রোগীর, ভালো একটা প্রশ্ন করেছেন, একজন রোগী যখন অনেক দিন ধরে খুব দুর্বল ফিল করবে, টায়ার্ডনেস ফিল করবে এবং তার ক্ষুধা কম লাগছে, খাবারে অরুচি হচ্ছে, অল্প খেলে পেটটা ভরে যাচ্ছে, একটু জ্বর ফিলিং হচ্ছে, কিন্তু আসলে সেরকম জ্বর থার্মোমিটারে মেপে আমরা ওরকম জ্বরও পাচ্ছি না, পেটের বাম পাশে একটা চাকা অনুভব হচ্ছে, তখন উনি একজন রক্তরোগ বিশেষজ্ঞের কাছে আসবেন। সেটা সবসময় সিএমএল হবে এরকম না, কিন্তু এটা সিএমএল এর অনেকগুলো লক্ষণের মধ্যে এগুলো খুবই প্রচলিত লক্ষণ। শেষ প্রশ্ন, এই রোগ সম্পর্কে ভুল ধারণাগুলো কি কি? আচ্ছা, এই রোগ সম্পর্কে ভুল ধারণা, মানুষ প্রথমে যেটা মনে করে যে এটা একটা টিউমার, এটাকে কেটে ফেললেই যেহেতু পেটের বাম পাশে একটা চাকা হয়, বারবার বলছি এটা কি, এটা আসলে প্লিহাটা বড় হয়ে যায়। খুব কমনলি যখন আমাদের ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া হোয়াইট সেল বাড়তে থাকে তখন প্লিহাটাও বড় হতে থাকে। তো রোগীরা অনেকেই মনে করে যে এটা একটা টিউমার হয়েছে, এটা অপারেশন করে কেটে ফেললেই সমাধান হয়ে গেল। এরকম 2-1টা ইনসিডেন্ট আমরা পেয়েছি, যদিও এটা আরও 8-10 বছর আগের। এখন মানুষ অনেক সচেতন, অনেক কিছু জানে বা অনেক কিছুই ফলো করে। তো এটা সবচেয়ে বড় ভুল ধারণা, এটা টিউমার হয়েছে, অপারেশন করবো, ঠিক হয়ে যাব। এই জন্য এমনও হয়েছে ওনারা সার্জনদের কাছে গিয়ে অপারেশনও করিয়েছেন, এরকম পেশেন্টও আমরা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং রোগীদেরকে কিছু ব্যাপারে আমরা জানাতে পেরেছি, সিএমএল সম্বন্ধে বলতে পেরেছি, এই জন্য, সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল রানাটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন।